আমার কাছে মনে হচ্ছে যে স্কিলটা পরে পাওয়া যায়, আপনি যদি সাহস করেন, আপনি যদি মন থেকে চান যেটা করবেন, উইল পাওয়ার হলে কিন্তু আমার মনে হয় যে অ্যাচিভ হয়ে যায়। হোয়াট ওয়াজ ইউর ফিলিং যখন আপনি এরকম একটা পদক পেয়েছেন, দ্য বেস্ট রিকগনিশন ফ্রম দ্য কান্ট্রি? বিজনেসের ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাকাউন্টিং। প্রোগ্রামার যারা, তারা হচ্ছে যে প্রোগ্রামিংয়ে খুব ভালো, সুপার, কারণ বিজনেস আন্ডারস্ট্যান্ডিং কম। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ফোর্স কাজ করে, ওই ফোর্সটা না থাকলে মানুষ সম্ভবত বিশুদ্ধ আগাতে পারতো না। ফেক ইট আনটিল ইউ মেক ইট। সবাই না পারার কারণ কিন্তু স্কিলের ঘাটতি না। 50 বছর বয়সে আপনি সিএফও হলেন, হোয়াট নেক্সট? তারপর কি আপনি ওখানেই আটকে থাকবেন? স্কিল আগে নাকি উইল পাওয়ার আগে? আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যানাদার এক্সাইটিং এপিসোড অফ লাইফ ফোর্স পডকাস্ট। You know, I'm always excited with new guests, and please help me to welcome today none other than very exciting personality, and you know him already because uni unar sector he is the king. I would say he's doing remarkable work in the field of where he works. So please help me to welcome Shafiqul Alam bhai, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। সো ফ্যান্টাস্টিক, আপনার সাথে আমরা অনেক পর্ব করেছি, বাট দিস ইজ গোয়িং টু বি সামথিং ডিফারেন্ট। আমি বিশ্বাস করি প্রতিটা মানুষই ফেল করে জীবনে কোনো না কোনো সময়। আপনার জীবনের সবচেয়ে ডিফিকাল্ট টাইম কীভাবে হ্যান্ডেল করেছেন? হোয়াট ওয়াজ দ্যাট ডিফিকাল্ট? আই নো ইট মাইট বি ভেরি টাফ আর অকওয়ার্ড কোয়েশ্চেন, বাট আমি মনে করি যে আসলে আমাদের দর্শক যারা শুনছেন, লাইফ শুধুমাত্র কি শুধু সফলতা, উপরের এই যে সব অল দ্য অ্যাচিভমেন্ট, এটার পিছনে তো অনেক রাত জাগা, নির্ঘুম, অনেক স্যাক্রিফাইস, অনেক কিছু আপনার পিছনের জিনিসগুলো কাজ করে। অনেস্টলি যদি শেয়ার করেন যে অ্যাকচুয়ালি আপনার লাইফের একটা মোস্ট ডিফিকাল্ট মোমেন্ট, মেনি পিপল ডাজন্ট নো সামথিং লাইক দিস। প্রবাবলি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আপনি যেহেতু বলেছেন, আর এখন কিছুটা সাহসও করি। ইনফ্যাক্ট আমার বাবা গভর্নমেন্ট অফিসার ছিলেন, উনি পানি উন্নয়ন বোর্ডে অ্যাকাউন্টসের হেড ছিলেন। উনি গত 2020 সালে উনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, আল্লাহ তাকে বেহেশত নাসিব করুক। তো উনি যখন 98-এ উনি যখন রিটায়ারমেন্টে গেলেন, আর্লি রিটায়ারমেন্ট, ওনার একটু মানে ডায়াবেটিক সহ কিছু কমপ্লিকেশন ছিল, উনি 1-1.5 বছর আগে চলে গেছেন। তখন উনি সাহস করে গভর্নমেন্টের থেকে একটা 99 ইয়ার্সের একটা লিজ দিলেন, একটা প্রপার্টি অ্যারাউন্ড 1500 স্কোয়ার ফিটের একটা শোরুম। তো আমি তখন ইউনিভার্সিটিতে কেবল গ্র্যাজুয়েশন, এই ইন্টারমিডিয়েট শেষ করে ইউনিভার্সিটিতে এনরোল করেছে। আমার বড় ভাই তখন মাস্টার্স করছে। তো তখন আমার মনে হলো যে বাবা চেষ্টা করছেন, কিন্তু সারা জীবন হচ্ছে গভর্নমেন্ট চাকরি করছেন। পাকিস্তান আমলে উনি কিন্তু ঢুকেছেন 1963-তে। তো সারা বছর হয়তো তার পিএন ছিল 2 জন। সেই ভদ্রলোক যখন একটা ব্যবসা শুরু করা মানে কিন্তু ইউ আর সেলসম্যান, একদম। মানে আমি আপনার দুজনে কিন্তু সেলসম্যান, এটাকে অস্বীকার করার নাম্বার ওয়ান। হ্যাঁ। এখন কোশ্চেন হচ্ছে, যখন উনি বসতেন এই ডিপার্টমেন্টের স্টোরে বা আমাদের একটা ইয়েতে বসতেন, আমার কাছে মনে হতো মানে অনেক ভালো ফিল করছে না, বিকজ কাস্টমার অলওয়েজ কিং। একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, অ্যারাউন্ড 60 ইয়ার্স ওল্ড, রিটায়ারমেন্ট শেষ করে ব্যবসায় পড়ছেন। তখন আমি কিন্তু আই টুক ইট ভেরি সিরিয়াসলি। আমার ইউনিভার্সিটিতে ড্রপ দেওয়ার মতো অবস্থা, প্রায় ক্লাস মিস হচ্ছে, দোকানে বসছে। হঠাৎ করে আমার কাছে ড্রিম চেঞ্জ হয়ে গেল। আমি 98-এ 99-এ আমি অনেকটা, কাউকে বলা হয়নি, আমি তখন কিন্তু মোটামুটি ফোকাস হয়ে গেলাম যে আমি হচ্ছে যে ব্যবসা করব, এবং ব্যবসা শুরু করলাম, ব্যবসা ভালোও করছিলাম। এর ভিতরে আমার ইউনিভার্সিটির রেজাল্ট খারাপ হওয়া শুরু করলো। এর ভিতরে আমি আরেকটু অন্যভাবে করলাম, ওটাকে পাশ কাটিয়ে গ্র্যাজুয়েশন করে ফেললাম, লং 4 বছরের অনার্স কোর্স। তো পাবলিক ইউনিভার্সিটি, নামকরা ইউনিভার্সিটি, পরে আমি কিন্তু শেষ করলাম। তো হঠাৎ করে আমার কাছে মনে হলো 2002-তে এসে যে ওই বিজনেসটা স্কেলেবল করা যাচ্ছে না আমাদের এলাকাতে। বাই দিস টাইম সাধারণ একজন গ্র্যাজুয়েট, ওইখানে আমার হঠাৎ করে নীল হয়ে গেল, যেহেতু বিজনেসটা ভালো করলো না, খুব একটা আগাতে পারলাম না। আবার আমার বন্ধুবান্ধব বিসিএসে ঢুকে গেছে, পুলিশে ঢুকেছে। আমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, ইঞ্জিনিয়ার হয়ে মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছে। তখন আমি একটা ভালো রেজাল্ট, আমার থানাতে আমি ফার্স্ট ছিলাম, যেটা এসএসসিতে বলতো আমাদের সময়, তো স্টার মার্কস ছিল, স্টার এবং হচ্ছে 5টা লেটার নিয়ে সেন্টার ফার্স্ট। সো দ্যাট ওয়াজ মাই ইয়ে। তো এরপরে হঠাৎ করে এই ধরেন 6-7 বছরের ভিতরে বন্ধুবান্ধব সব বিসিএস, কেউ আর্মিতে ঢুকেছে, কেউ পুলিশে ঢুকে গেছে বিসিএস দিয়ে, কেউ ডক্টর হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার, মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছে। আমার কাছে খুব মানে ইনফিরিয়র লাগা শুরু হলো। আমি মনে হলো যে আমি ওদের এক পার না। তখন আই টুক এ ডিসিশন যে ওই ব্যবসাটা খুবই খারাপ যাচ্ছিল, ওইটাকে আমি ভাইয়ের উপর কিছুটা ছেড়ে আমি এসে নিজে সার্ভিস করা। আমি বলছি এটা 2002-তে আমি নিজে জব করতাম পার্ট টাইম।
আর কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি ইনস্টিটিউটে ভর্তি হলাম। আমার কাছে মনে হচ্ছে ওই ফেলিওরটা আমার জীবনে খুব প্রয়োজন ছিল। আদারওয়াইজ প্রবাবলি যদি ব্যবসাটা ভালো হতো হয়তো আজকে আরেকটু ব্যবসায়ী হিসেবে ভালো করতাম, কিন্তু আমার এই যে একটা একাডেমিক বা প্রফেশনাল এরিয়া এই জায়গাটাতে হয়তো থাকতো না। হয়তো আমার বিজনেসে একজন চার্টার অ্যাকাউন্টেন্টকে এমপ্লয় করতাম, বাট অনেক কিছু তার কাছ থেকে শিখতে হতো। সো এই ফেলিওরটা যেমনি আমার খুব মানে আমাকে টাচ করে এখনো মনে হয়, বিশেষ করে এই প্রোগ্রাম যখন আমার বিশেষ করে বাবা মার কাছে মা দেখবেন, বড় ভাই দেখবেন, প্রবাবলি ফার্স্ট টাইম আপনাকে বললাম, সো দে ক্যান রিলেট, অন্যরা পারবে না এটা আসলে। সেই 98, বাট আর্লি 2000-এর বা স্টিল 2002, মানে আমি বলছি যে 98 থেকে 2002 4 বছরের স্ট্রাগল, আমার মানসিক অবস্থা, আমার যে অপ্রাপ্তি, আমার যে হঠাৎ করে বেদনা, এইটা আসলে এটাকে আমার মনে হয় যে এই কারণেই কিন্তু আমি ওই সময় সিএমএতে এসে কুইকেস্ট, আই ওয়াজ দ্য মানে ইয়াংগেস্ট এবং কুইকেস্ট সিএমএ কোয়ালিফাই করা, চার্টার অ্যাকাউন্টেন্সি করা। এই যে একটা বার্নিং, এই যে একটা অপ্রাপ্তি প্রবাবলি আমাকে পুশ করেছে যে ফার্দার, ভেরি অ্যাভারেজ একজন মানুষকে হয়তো পুশ করেছে। আমি মানে যে একটা ফিলিং যে আমি পিছিয়ে গেলাম কিনা, অন্যদের চেয়ে আমি আগাতে পারছি না, আমার বন্ধুরা আগিয়ে যাচ্ছে, এরকম জায়গা থেকে আপনি যেকে পুশ করেছেন টু অ্যাচিভ ফাস্টার। অ্যামেজিং, ফ্যান্টাস্টিক। সো থ্যাঙ্কস ফর শেয়ারিং। আপনি যে ডাইমেনশনটা আনলেন যে বিং এ প্রফেশনাল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, দেন হ্যাভিং অ্যান এক্সপোজার একদম টপ লেভেলে, সি লেভেলে, এর পাশাপাশি আপনি ট্রান্সলেট করেছেন অল দিস থ্রু আইটি। এক্স্যাক্টলি। সো হাউ চ্যালেঞ্জিং, আমার প্রশ্ন হলো যে অ্যাকচুয়ালি এটা কি সবাই করতে পারে? আমার তো যেটা মনে হয় যে 3 ডিফারেন্ট ডাইমেনশন, রাইট? ওয়ান ইজ দ্য ফাইন্যান্স, another is IT, and third is a business. Business as a language is a different, like sales, revenue, cost and everything. তো এই 3টা জিনিসকে আপনি কিভাবে অ্যাকচুয়ালি সমন্বয় করলেন? অ্যাজ এ রেজাল্ট ইউ গট দ্য রেজাল্ট, আদার্সরা কিন্তু পায় না। হাউ ডিড ইউ অ্যাচিভ দ্যাট? আমার প্রশ্ন হচ্ছে এটা। আমি রিসেন্টলি একটা আর্টিকেল পড়ছিলাম, ওখানে বলা ছিল যে স্কিল আগে নাকি উইল পাওয়ার আগে। তো মোহাম্মদ আলী যখন বক্সিং করতো, ওনাকে বলা হচ্ছিল যে আপনি কেন স্কিলের চেয়েতে উইল পাওয়ারকে আগে রাখছেন কেন? তখন উনি ইন্টারেস্টিং একটা বলেছিলেন, দেখেন আমি যখন খুব বড় একটা পাঞ্চ পাই এবং আমি মাটিতে পড়ে যাই, তখন আমার স্কিল আমাকে ওটাকে রাখতে পারে না, আমি নিচে পড়ে যাই। ট্রু। কিন্তু আমার উইল পাওয়ার আবারও দাঁড়ানোর সহায়তা করে। সো আমার কাছে মনে হচ্ছে অ্যাকাউন্টেন্ট অথবা আপনার মতো ব্যাংকার, মাল্টিন্যাশনাল ক্যারিয়ার, আপনি অনেক জায়গায় কাজ করেছেন, আমি জানি আপনার সাথে যেহেতু অনেক আমার কাজ হয়েছে, তো সেই জায়গায় এসে আসলে আমাদের যে সার্টিফিকেশন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, এমএনসিতে এক্সপিরিয়েন্স, এগুলো সবই হচ্ছে একটা পর্যায়ে জিরো হয়ে যায়। ফার্স্ট অফ অল হচ্ছে উইল পাওয়ার, যে আপনি যেহেতু অ্যাকাউন্টেন্ট, আপনি যখন অর্গানাইজেশনে কাজ করছেন আপনি দ্রুত বিজনেস বুঝতে পারবেন। ইভেন আপনি কিছুটা সেলস, মার্কেটিং, প্রোডাকশন একটু এফোর্ট দিলে বুঝতে পারবেন, বিকজ আমাদের যে সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কোর্সে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, অর্গানাইজেশনাল বিহেভিয়ার কি আমরা পড়ি নাই। এবং আমরা যখন এখন সিএ ফার্ম লিড করি, আমি ম্যানেজিং পার্টনার, ওখানেও কিন্তু আমার ধরেন প্রায় 70 জন লোককে টিম লিড করতে, তো আমি এইচআরও বুঝতে হয়। এই বিষয়টার কারণে আমার কি তাহলে অ্যাকাউন্টিং বা বিজনেস সেন্স আছে অনেক জায়গায়, যেহেতু সিএফও সিইও রোলে প্লে করেছি, একই সঙ্গে আমার একটা সলিড একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে। তাহলে কি করতে হবে? আমার আইটির ব্যাপারে খুব উইক ছিলাম। মানে আমি যদি বলি আজ থেকে 20 ইয়ার্স আগে আমার কাছে মনে হতো আমি আইটিতে অনেক উইক। সো এই উইকনেসটাকে আমি অপরচুনিটি হিসেবে দেখে কন্টিনিউয়াসলি একটু আইটি সেভি হওয়ার চেষ্টা করেছি, মানে আইটিকে ভালোবাসতে পছন্দ করেছি। সেই কারণেই কিন্তু লাস্ট আমি আমার যে জব ছিল এসএসজিতে 2018 আমি ছেড়েছি, ওটার কিন্তু আইটিও আমাকে একটা পর্যায়ে লিড করতো, আমাকে রিপোর্ট করতো। সো যখন আইটি রিপোর্ট করছে আপনাকে, ইউ হ্যাভ টু অ্যাকোয়ার সাম কমন, নট ভেরি টেকনিক্যাল, বাট একটা সারফেস লেভেলে কিন্তু আপনাকে বুঝতে হয়। হ্যাঁ, তো এই জায়গাটাতে আমাকে হেল্প করেছে। ইভেন আমার আগের অর্গানাইজেশন, যেখানে আমাদের বিসলিউশন ইনভেস্টমেন্ট আছে সুপারস্টার গ্রুপের, এই অর্গানাইজেশন আমাকে আসলে হিউজলি হেল্প করেছে। এর ঠিক আগে একই কাজটা আমি কল্লোলে যখন ফাইন্যান্স ডিরেক্টর ছিলাম, ওখানেও কিন্তু আপনারা যে টাইম জোন যেটা দেখেন, ওয়াচ, এইটার টোটাল অটোমেশন করেছি। ধরেন সারা বাংলাদেশের 120টা ওয়াচের রিটেল শপ আছে, কিন্তু আপনি এখানে বসে দেখতে পারবেন যে বনানী শোরুমে কয়টা স্টক আছে, বরিশালে কয়টা আছে, রংপুরে কয়টা আছে। এই প্রজেক্টটাও কিন্তু করেছিলাম। যেহেতু আইটি আমার কাছে মনে হতো যে উইক এরিয়া, আমি খুব একটা এটাকে আমার কমফোর্ট জোনে ছিল না। এই যে কমফোর্ট জোনে না থাকা, যেটা আপনার প্রবলেম, সেটাকে যখন আপনি কমফোর্ট জোনে ফোর্সফুলি নিয়ে আসার চেষ্টা করেন, তখন মনে হয় কিছুটা আপনার মনস্তাত্ত্বিক চেঞ্জ আসে, যেটা আমাকে হয়তো হেল্প করেছে। অধিকাংশ যারা আসলে অ্যাকাউন্টিং প্রফেশনাল,
আমার তো মনে হয় তারা অ্যাকচুয়ালি দুটো জায়গাতে খুব উইক, এটা আমার পারসেপশন, ইট মাইট বি রং। কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ টেকনিক্যাল ম্যাটারে। অফকোর্স বিজনেসে তারা একটা জিনিস ভালো বুঝে, নাম্বারটা ভালো বুঝে, কিন্তু হিউম্যান রিসোর্স সাইড, অর্থাৎ দ্যাট ইজ এ কমিউনিকেশন, আন্ডারস্ট্যান্ডিং পিপল, অ্যাট দ্য সেম টাইম টেকনোলজি, এই বিষয়ে আপনার কি ধারণা, আপনার রিয়ালিটিটা কি, মানে ফ্রম দি ইন্ডাস্ট্রি পয়েন্ট অফ ভিউ, যেখানে আপনি আগে বিলং করতেন, ফ্রম দি এফসিএ কমিউনিটি অর এফসিএমএ কমিউনিটি? ইনফ্যাক্ট এখনও মানে আমি যদিও ফাইন্যান্সে জব করি না, বাট চার্টার অ্যাকাউন্টেন্সি ফার্ম মানে আমাকে ওই সেক্টরে আছি, বাট ইউ আর রাইট। আপনি একটু খেয়াল করেন যে বাংলাদেশে যারা সিইও হয়েছে গ্লোবাল মাল্টিন্যাশনাল কোম্পানিতেও কিন্তু চার্টার অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টের সিইও হয়েছে। অ্যাটলিস্ট লাস্ট 1 ডিকেডে আমরা দেখব যে 50 জন লোকাল এবং মাল্টিন্যাশনাল কোম্পানি, রবির মতো কোম্পানি, আইডিএলসির মতো কোম্পানি, তো এদের যদি একটা কমন প্ল্যাটফর্ম দেখেন, যে অ্যাকাউন্টেন্টটা জেনারেলি একটু ব্যাক অফিস ছিল আগে, মনে করা হতো যে আমার কম কমিউনিকেশন করলেও চলে, বাট এইটা প্যারাডাইম শিফট হয়েছে। এখন কিন্তু বোর্ডের স্পোক পার্সন কিন্তু সিএফও, তার মানে আপনাকে কমিউনিকেশন স্কিল বাড়াতেই হবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে টেকনোলজি ছাড়া আপনি কি ইন্টারপ্রেট করবেন কীভাবে? আমি যে অ্যাকাউন্টিং বুঝি, জার্নাল করি, লেজার করি, এটা একসময় ট্যালি খাতা বড় বড়, আপনি ব্যাংকের যে লেজারগুলো দেখতেন বিশাল বড় বড় পাতা, যখন চেক নিয়ে যেতাম, আমার বাবার চেক নিয়ে যেতাম, ওনারা এন্ট্রি দিত। সো সেই অ্যাকাউন্টিং বিকেম হচ্ছে অবসলিউট হয়ে গেছে। সো সারা পৃথিবীতে যেহেতু অলরেডি অটোমেশন, সেই জায়গায় এসে আমার কাছে মনে হয়েছে যে আমি যেটা হয়তো 10 ইয়ার্স আগে চিন্তা করেছি, এখন যারা করেনি আমার কমিউনিটির যারা, তাদেরকে কমিউনিকেশন স্কিল এবং টেকনোলজি এই দুটো যদি করতে পারে, দে আর বেসিক্যালি দ্য সিও প্রোডাক্ট, নট সিএফও। তাদের প্যারাডাইমে তাদের যে পিরামিড থাকে, এই পিরামিডের টপ সিএফও অলরেডি হয়ে যায়। এই যেতে যেতে 50 বছর বয়সে আপনি সিএফও হলেন, হোয়াট নেক্সট? তারপর কি আপনি ওখানেই আটকে থাকবেন? সো ইউ শুড ক্রিয়েট ইউর ওন ওয়ে। তখন মনে হয় এই যে আপনার যে পিরামিডটা আপনি ব্রেক করে ফেলেন, করে নতুন একটা করেন, যে আপনি হচ্ছে সিএক্সও লেভেলের নেক্সট লেভেলে। আপনারা অনেকে সিএম হয়েছেন, রাইট? রাইট, ট্রু। সেক্ষেত্রে অনেকেই পারে, অনেকেই পারে না, তবে সেই সংখ্যাটা মনে হয় এখন চেঞ্জ হচ্ছে, পারার সংখ্যা আশা করি বাড়বে। আমরা একটু ভিন্ন জায়গায় আসি। শিওর। প্রত্যেকটা মানুষেরই জীবনে একটা ফিলসফি থাকে, হ্যাঁ, সফল হোক বা ব্যর্থ হোক, ইরেসপেক্টিভ। বিজনেস ফিলসফি আছে। আপনি রিলেটিভলি আপনার ইন্ডাস্ট্রি যারা অ্যাট পার, তাদের চেয়ে আপনি হাই অ্যাচিভার, অ্যাটলিস্ট আমরা সেভাবেই দেখি এবং জানি। হোয়াট মোটিভেটেড ইউ অ্যাকচুয়ালি যে টু গো টু দ্য এক্সট্রা মাইল, টু টেক মোর রেসপন্সিবিলিটি, অথরিটি অ্যান্ড এভরিথিং? কীভাবে আপনি নিজেকে ডিফারেন্সিয়েট করতে পেরেছেন? আপনার বেসিক ধারণাটা কি? খুবই ভালো একটা কোশ্চেন করেছেন। ইন এ সেন্স যে আমার কাছে মনে হয় যে একটা খুব পছন্দের কথা আছে যে ফেক ইট আনটিল ইউ মেক ইট। সো আমার কাছে মনে হয়েছে যে আপনি যখন সিএফও হবেন অথবা আপনি নিজে এন্টারপ্রেনিউর হবেন, সো আপনার ডে ওয়ানে আপনার ভিতরে বীজটা থাকতে হবে। অর্থাৎ কোচ কামরুল ভাই বা শফিকুল আলম, আমি যদি ব্যাক করি 20 ইয়ার্স ব্যাকে, আমি ধরেন যখন কাজ করেছি সেনাফিতে কাজ করেছি, এরপরে আমি কাজ করেছি শান্তার মতো জায়গা, আজকে মার্কেট লিডার। আমার কাছে কি অনেস্টলি বলি, কখনোই মনে হয়নি আমি জব করছি। আমার কাছে মনে হয়েছে যে একজন ওনারও স্যালারি নেয়, আমিও কাজ করে স্যালারি নেই। সো দ্যার ইজ নো, উনি হয়তো এন্টারপ্রেনার হিসেবে একটু বেশি রিস্ক নিচ্ছেন, আমারটা হয়তো রিস্কটা একটু হেজ করা, বিকজ আমার যেটা করতে হয় সেটা হচ্ছে আমি কিন্তু ওই মাস শেষে ফিক্সড অ্যামাউন্ট নিতে পারি, আর উনি ভ্যারিয়েবল নিচ্ছেন বিকজ উনি রিস্ক টেকিং করছে। বাট আমার কাছে অ্যাপার্ট ফ্রম দিস, আমি যদি কল্লোল বলি, রহিম আফরোজ বলি, লাস্টে এসএসডি সুপারস্টার গ্রুপে, আমি ডে ওয়ান থেকে কখনোই বিলিভ করি নাই যে আমি কাজ করি। আমার কাছে মনে হচ্ছে যে আমার একটা ওনার, বাট আমি এটাকে ওনারশিপ নিয়ে জব করি, এবং তখন থেকে ড্রিম দেখতাম যে কীভাবে এন্টারপ্রেনিউর হওয়া যায়। সো আমার কাছে মনে হয়েছে যে এই যে আপনি কোশ্চেনটা করলেন, এই জায়গাটাতে এই মোটিভেশন না থাকলে আসলে ওই যে একটু আগে বললেন সবাই পারে না, সবাই না পারার কারণ কিন্তু স্কিলের ঘাটতি না। আমার থেকে ভালো চার্টার অ্যাকাউন্টেন্ট, আমার থেকে ভালো ব্যাকগ্রাউন্ডের, ভালো ইউনিভার্সিটির, ইভেন ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ডের অনেকেই হয়তো, আমি বলবো না বিশেষ করে কিছু করে ফেলেছি, বাট যে চেষ্টা করছি মানে কন্টিনিউয়াসলি নিজেকে ছাড়িয়ে যাওয়ার যে প্রচেষ্টা, স্টিল আমি শিশু এই জায়গায় অ্যাচিভমেন্টের জায়গা থেকে, বাট স্টিল ওই ক্ষুধাটা বেশি। এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি অলওয়েজ নিজেকে একটু নেক্সট লেভেলে দেখতে
মানে চিন্তা করি যে নেক্সট লেভেলে কীভাবে দেখা যায়, এই প্রজেকশনটা, এই নিজেকে একটু পোর্ট্রেট করা, এই জায়গাটা আমার মনে হয় যে এই ক্ষুধাটা হয়তো ইম্পর্টেন্ট, রেদার আমার স্কিল, আমার যোগ্যতা, আমি হয়তো অনেক অনেক অযোগ্য, বাট আমার কাছে মনে হচ্ছে যে স্কিলটা পরে পাওয়া যায়। আপনি যদি সাহস করেন, আপনি যদি মন থেকে চান যেটা করবেন, উইল পাওয়ার হলে কিন্তু আমার মনে হয় যে অ্যাচিভ হয়ে যায়। আপনি খুবই চমৎকার বললেন বেসিক্যালি যে ফেক ইট আনটিল ইউ মেক ইট, দেন বললেন প্রজেকশন। সো দ্যাট মিনস যে সামথিং আপনি 20 বছর আগে হয়তো একটা প্রজেক্ট করেছিলেন, তাই না, যে 2024 সালে আপনি কোথায় যেতে চান। সো দ্যাট ইজ এ পারসেপশন আপনি তৈরি করেছেন ইন দ্য মাইন্ড, ইন দ্য স্পেস অফ ইউর মাইন্ড মেন্টালি। সো এটা আপনাকে কিভাবে হেল্প করেছে যে অ্যাকচুয়ালি ক্রিয়েটিং দ্য পারসেপশন? আপনি যেটা বলছেন যে ফেক ইট আনটিল ইউ মেক ইট, সো সবসময় কি আসলে অ্যাকচুয়ালি ফেক ইট আনটিল ইউ মেক ইট, বাট ওয়েন ইউ আর ফেইলিং, স্ট্রাগলিং, যখন আপনি ডেলিভারি করতে পারছেন না এক্সপেকটেশন অনুসারে, এরকম তো হয়ই, তাই না, তখন নিজেকে কিভাবে বুস্ট আপ করেন? দেখুন, দুই ধরনের আপনার এখানে আমরা নিশ্চয়ই সারা পৃথিবীতেই দুই ধরনের থটের লোকজন আছে, দুই ধরনের চিন্তা করে। একজনে মনে করেন যে ফেল করা যাবে না, অনেকেই মনে করেন যে ফেল মানে বলে যে ফেল করতে করতে কি এটা দিয়ে বাড়ি ঘর বানাবেন, এরকম একটা কথা বলে। আমার কাছে মনে হয় যে প্রথমবার ফেল করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট সেকেন্ডবার ফেল করাটা অন্যায় হয়। বিকজ প্রথমবার তো আমার এটাকে এক্সপিরিয়েন্স হিসেবে কাজে লাগালে ফার্স্ট ফেলটা মানা যায়। ইভেন ধরেন আপনারা যারা এত বড় একটা টিম নিয়ে কাজ করেন, আমি কাজ করি, আমি তাদেরকে কমন ফর্মুলা যে প্রথমবার যদি ভুল করো ইট ইজ ভুল, বাট পরের বার যদি ভুল করো তাহলে এটা অন্যায় হয়ে যায়। তখন আমি বলবো এটা অফেন্স বা ইগনোরেন্স বলবো। তখন আমি এটাকে বলবো না যে এটা তার স্কিলের কারণ হচ্ছে, এটা ইগনোরেন্স করেছে। এখন আপনি যেটা বলেন এরকম অনেকবার মানে পড়ে গেছি, মনে হয়েছে, তো সেই জায়গাতে আমার মনে হয়েছে যে এই যে মানে ফার্ম ডিটারমিনেশন যে কিছু একটা করতে হবে। হয়তো প্রত্যেকটা মানে ওয়ার যেটা সম্ভব না, বাট ওভারঅল ব্যাটল ফিল্ডটা তো যেতে সম্ভব। অর্থাৎ আমি হয়তো এই যে বিশ্বলিউশনের 7 ইয়ার্সের জার্নিতে অনেকগুলো প্রজেক্ট নিয়েছি, বাট কিছু কিছু কিন্তু মানে আগায় নিয়ে এটা শেষ করে ফেলেছি। কিন্তু এই যে প্রতিনিয়তই কিছু করবার চেষ্টা করা, অর্থাৎ আপনার গোল যদি হয় যে আমি যাব হচ্ছে চট্টগ্রাম, কখনো আপনার হয়তো ট্রেনের সমস্যা হয়ে গেল, ট্রেন বন্ধ হয়ে গেল, সো আপনি নেমে যান, নেমে চেষ্টা করেন রুট অল্টারনেটিভ বাস যদি না হয়, ইভেন যদি অন্য কোনো মাধ্যম, ইভেন সর্বশেষে যদি হয়, ইভেন ইউ ক্যান স্টার্ট ওয়াকিং। একটা সময় কিন্তু আপনি যদি ডাইরেকশন ঠিক থাকে, আপনি যদি চট্টগ্রামের দিকেই যান, যদি আপনি উত্তরবঙ্গে না আপনার ডাইরেকশন চেঞ্জ না হয়, তাহলে কিন্তু একসময় আপনি হাঁটলেও পৌঁছে যাবেন। একই সাথে আমরা যত মানুষ, হিউম্যান বিং, আমাদের প্রত্যেকের জীবনে দুঃখ বেদনা আছে। ওই জায়গাটা থেকে এমন কোনো কিছু যেটা আপনাকে সবসময় ভাবিয়ে তোলে ভবিষ্যৎ জন্য, পরিবারের জন্য, এমন কোনো কিছু? কেননা এই প্রশ্নটা করার পিছনে কারণ হলো প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ফোর্স কাজ করে কন্টিনিউয়াস বেসিসে, যে ওই ফোর্সটা না থাকলে মানুষ সম্ভবত জীবনে বেশি দূর আগাতে পারতো না। হোয়াট ইজ দ্যাট ফোর্স যে কনস্ট্যান্টলি আপনাকে ট্রাই টু পুশ ফরওয়ার্ড, বাট দ্যাট ইজ এ ফ্যাক্টর যে সেটা কিন্তু আসে ডিফিকাল্ট সিচুয়েশান ইন লাইফ, যেটা আমরা গো থ্রু করি, এনিথিং অ্যাজ সাচ, যে আপনাকে সবসময় পুশ করে সামনের দিকে, না, টু ডু ওয়েল, টু ড্রাইভ মোর। এই জায়গায় মানে এই কোশ্চেনটা করার সঙ্গে সঙ্গে আমার দুটো লোকের চেহারা সবসময় আসে। ফার্স্ট হচ্ছে আমার ফাদার অ্যান্ড দেন আমার ওয়াইফ। আমার ফাদার একটা পর্যায়ে যখন আমি বললাম না একটু ফ্রাস্ট্রেটেড ছিলাম, তখন আমাকে একদিন হাত ধরে বলেছিলেন যে ইউ ডিজার্ভ মোর, তুমি যেটা করছো আমি বিলিভ করি যে কিছু একটা হবে, তোমাকে কষ্ট করতে হবে, বাট ইউ উইল অ্যাচিভ সামথিং। তুমি নিজেকে ছোট ভেবো না, তুমি নিজেকে পিছিয়ে যেও না। এবং এরপরে যখন সিএমএতে এসে আমার ওয়াইফের সাথে পরিচয় হয়, সিমিলার একটা জিনিস, সে ঢাকাতে ঢাকাতে পড়েছে, আমার চেয়ে ভালো স্কুলিং কলেজ, আমি তো মফস্বলে বাগেরহাটে পড়েছি। সেও যখন প্রথম দিন আমার সাথে দেখা হয়েছে ক্লাসে, বা আমার ক্লাসের রেসপন্স, আমার ডেডিকেশন, বলেছে যে আর সবার থেকে তুমি আগানো। এবং মজার ব্যাপার কি জানেন, 550 স্টুডেন্টের ভিতরে আই ওয়াজ স্টুড ফার্স্ট, যারা হচ্ছে আমি একদম মফস্বল থেকে এসেছি, নট ইংরেজি মিডিয়াম না। অর্থাৎ আমাদের সিএমএ বা সিএ সমস্ত বই ইংরেজিতে লেখা, এবং আমেরিকান সব বইগুলো আমেরিকান অথরদের লেখা বই। অথচ আমার টোটাল আগের লাইফটা কিন্তু শুধু ইউনিভার্সিটির 1-2 বছর ইংরেজিতে পড়েছি, সেটা ড্রপ আউট করে আবার গ্র্যাজুয়েশন করেছি, যদিও ওটা আবার ফার্স্ট ক্লাস পেয়ে ওটা আবার মানে হয়েছে। বাট এই আমি যদি বলি বিফোর 2002 আমি আসলে মোটামুটি ধরেন বাংলা মিডিয়ামে পড়া একটা লোক, সে এসে আপনার কুইকেস্ট 2 বছরের ভিতরে সিএমএ কোয়ালিফাই করা,
প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাওয়া, সিএমের যে প্রেসিডেন্ট থাকে ওইটা হচ্ছে আপনার একটা ক্যাশ অ্যাওয়ার্ড ছিল সময়, যে টোটাল কোর্সটা হচ্ছে 2.5 বছরে শেষ করলে 7,000 টাকা ইন 2005। তো সেটা কিন্তু আলহামদুলিল্লাহ তখন পেয়েছিলাম। এক্সিলেন্ট রিকগনিশন আমি বলবো। হ্যাঁ, তো এইটার পিছনে মনে হচ্ছে আমার বাবা উনি বলেছিলেন যে তুমি আসলে যা করছো ইউ ডিজার্ভ মোর, মানে আমার মনে হয় তুমি ভালো কিছু করবা। আর আমি সিএমএতে এনরোল করবার পরে আমার ওয়াইফের সাথে যখন পরিচয় হয়, তখন ঠিক পরিচয় ছিল, পরবর্তীকালে বিয়ে হয়েছে আমার ওয়াইফ। তো সেও একই কথা বলছে যে হ্যাঁ তুমি হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো নাই, তুমি হয়তো খুলনা ইউনিভার্সিটি ড্রপ আউট, তুমি হয়তো এইটা সেটা, কিন্তু আমার মনে হয় যে ইউ ডিজার্ভ। কারণ আমার ওই ব্যাচে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএ পাশ করে বেরোনো 20 জন ছিল বিভিন্ন ফ্যাকাল্টি, বাট আই স্টুড ফার্স্ট ফ্রম এ ন্যাশনাল ইউনিভার্সিটি। মানে শেষে তো আমার মানে আমি পাবলিক ইউনিভার্সিটি পড়েছি, বাট আমার সার্টিফিকেট তো হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি। সো আলটিমেটলি ওই 20 জনকে টপকে কিন্তু টপার হয়েছি। আমার মনে হচ্ছে যে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেম থিং কি আপনার সি এর ক্ষেত্রে হয়েছে? আমি জাস্ট কিউরিয়াস টু নো। সি এর ক্ষেত্রে যেটা ওই যে টেম্পোটা চলে আসছে, চার্টার অ্যাকাউন্ট সিএমএ করে ফেলেছি, তখন তো আসলে অলরেডি ওইটাকে কাজে লাগে এবং মনে হয়েছে না পারবো, ওই মোমেন্টামটা। হ্যাঁ, হয় না যে ধরুন আপনার ক্রিকেট ম্যাচে যখন প্রথম 1-2টা ম্যাচ জিতে যান, তখন কিন্তু ওই কনফিডেন্সের কারণে বড় ক্যাপাসিটি, আবার প্রথম একটা ওভার ভালো হলে রাইট সেই বলার পরবর্তী ওভারগুলো একদম ভালো কনফিডেন্স পায়, ওরকমই আর কি মনে হচ্ছে চার্টার সেক্রেটারি বা অন্য যা যা করেছে। এটাই কিন্তু আমাদের দরকার হলো মানুষের ইন্সপিরেশন। দেখেন আমিও কিন্তু শুরু করেছি 97 সালে বই বিক্রি করে। আমি আপনারটা পুরো জানি, রাইট? এনসাইক্লোপিডিয়া, টাকা জমালেন, এইচএসবিসিতে কাজ করলেন, টাকা জমিয়ে পরে নর্থ সাউথে ভর্তি হলেন, আমি শুনেছি এক্স্যাক্টলি। এবং আমি তো মুখস্থ। আপনার এটা কিন্তু আমি সত্যি কথা বলি, আপনার এটা ইন্সপায়ারিং এবং টু সাম এক্সটেন্ট আপনার ওই কথাটা আমি এটা বলি না, আমার ওয়াইফ বলে এটা না বলা ভালো, যে আমি ব্যবসা করেছি এইসব, মানে ওটা ফেইলিয়ার, কোন ওয়ান্ডার, বাট আমার কাছে মনে হয় আই শুড ফিল প্রাউড অফ ইট। দেখেন ওই ফেইলিয়র বা ওই যে ড্রপ আউট যেটাই আপনি বলেন না কেন, বাট এই যে গতিতে আপনি পরবর্তীতে সিএ হলেন, রাইট? আপনি ফাস্টেস্ট আইসিএমএ পাস করলেন, অ্যাওয়ার্ড পেলেন, রাইট, রিকগনিশন পেলেন, আর কি করলেন এই যে ধাক্কায়। কারণ যখন আপনার মোমেন্টাম আসে, যেটা আমরা বলছিলাম যে একটা ক্রিকেটার যখন বল করে, যখন সে পটাপট 1-2টা উইকেট পায়, কিছুদিন আগে মুস্তাফিজুর রহমান 6টা উইকেট পেয়ে গেল, আইপিএল এ ভালো করেছে, কিন্তু কি মার খেলো, একবার কিন্তু মানে 40 রান দিল, রাইট? সো আপনার ক্ষেত্রে আপনি কিভাবে কাজে এনক্যাশ করলেন এই মোমেন্টামটা, কি করলেন আর আফটার আইসিএমএ? ওকে, কারণ দেখেন এই যে মোমেন্টামের যে কথাটা বললেন, আমি একসময় ইউনিভার্সিটি ড্রপ আউট বা ইউনিভার্সিটিতে পড়তে পারলাম না। এরপরে আমার কয়েকটা মানে 2টা ইয়ে ছিল। একটা হচ্ছে যে যেহেতু বিএনসিসি করতাম, যে আর্মিতে ঢোকা যায় কিনা, আর্মি আপনার এয়ারফোর্সে, তো এটা ফিজিক্যালি টেস্টে আমি অনেক দূর আগিয়েছিলাম, বাট হয়নি। দেন আমি একবার বিসিএস অ্যাপিয়ার করেছিলাম ওই যে গ্র্যাজুয়েশন করার পরে। ওকে, তো সামহাও ওটা আপনার প্রথম প্রিলি হলো, পরে রিটেনে আর আগায়নি, তখন সিএমএতে এনরোল করে ফেলেছে। তো আমার কাছে মনে হতো যে আর্মিতে যাওয়া অথবা আইবিএতে বিবিএ করা, হ্যাঁ, নট খুলনা ইউনিভার্সিটি বা অন্য আইবিএতে পার্টিকুলারলি, এটা ড্রিম ছিল। তো যখন আমি প্রথম ওটা পারলাম না, তারপরে বিসিএস একবার দিলাম, সেটা হলো না। পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে ওই যে একটা মোমেন্টাম পাওয়া, এবং আলহামদুলিল্লাহ মোমেন্টামের পরে আবার অনেকে অ্যাকমপ্লিশ ফিল করে যে না আমি অনেক কিছু পেয়ে গেছি, যেহেতু আমার একটু পোর খাওয়া, এবং একটা সিএমএ ডিগ্রি দিয়েও কিন্তু অনেকে গ্লোবাল কোম্পানিতে আপনি দেখেছেন সিএফও হয়েছে। বাট আমার কাছে মনে হচ্ছে আমি তো আসলে সিএফও গিরি করবার জন্য হয়তো হয়নি, যেহেতু বিজনেস করেছিলাম, বিজনেসই আমার ফল, যেখানে আমার মনে হচ্ছে যে বিজনেস করে আমার কাছে মনে হচ্ছে আমার একাডেমিক ক্যারিয়ার, এক্সেলেন্স ক্যারিয়ার ছিল, যে একটা সুন্দর, হ্যাঁ, স্কলারশিপ পাওয়া, তারপরে হচ্ছে যে সেন্টার ফার্স্ট হওয়া, এই জায়গায় এসে সিম্পল গ্র্যাজুয়েট, হ্যাঁ, ন্যাশনাল ইউনিভার্সিটি। পরে অবশ্য আমি ডিড মাই মাস্টার্স, ফুল মাস্টার্স ইন ঢাকা ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড বিজনেস। তো আমার তখন মনে হচ্ছে আমি যখন আইবিএতে যে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে বা গেস্ট লেকচার হিসেবে ক্লাস নেই, অথবা বিসিএস এর ট্যাক্স ট্রেনিং একাডেমিতে যেহেতু আমি প্রায় 1 বছর ধরে টানা ক্লাস করাচ্ছি, স্টার্টিং ফ্রম দ্য প্রতি বিসিএস ব্যাচ, অর্থাৎ এখন 41 শেষ করলাম, এরপরে 40 শেষ করলাম, 41 শুরু হবে। এরপরে ডিসিটি, জয়েন্ট কমিশনার, এডিশনাল কমিশনার ব্যাচদেরকে কোম্পানি ল এবং এর উপরে ক্লাস নিচ্ছি, পড়াচ্ছি। আইবিএতে যে ক্লাস নিলাম বললাম, বা বিভিন্ন প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটিতে পড়াচ্ছি। আমার কাছে মনে হয়েছে এই যে ধরেন একটা অপ্রাপ্তি ছিল, সেটা হয়তো আল্লাহ তাআলা অন্য কোনো জায়গায় একটা এনেছে, বাট আমার কাছে মনে হয় কারণ স্টিল আমি পড়াই, আমি পছন্দ করি বিকজ আমার দাদা স্কুল শিক্ষক ছিলেন, আমার ভিতরে ওইটা আছে। বাট আমার কাছে মনে হয় যে আরেকটু
যাতে করে একটা স্কেল আপ করা যায়, অর্থাৎ এমন কিছু করতে চাই যেটা হচ্ছে যে আমার একার ক্যাপাসিটিতে রিপিট না করে স্কেলেবল করে দিব। হয়তো এমন যদি হয় পৃথিবীতে কেউ থাকবে না, আমার বাবা চলে গেছেন, আমাকেও যেতে হবে। সো এমন কিছু করা যায় কিনা যেটি হচ্ছে আমি যাওয়ার পরেও ইনশাল্লাহ এই পৃথিবীতে থাকবে এবং এটা পজিটিভ জিনিস, এটাকে হয়তো রিকারিং হবে, জ্যামিতিক হারে বাড়বে, একটা সময় আমার কাজগুলোকে চলতে থাকবে, আমার যে এফোর্টগুলো ওগুলো মানে গোয়িং কনসার্ন হবে, 100 বছরের পুরনো কোম্পানি হবে, যাই করি এটা যেন থাকে, মানুষের উপকারে লাগে। এই বিষয়গুলো আমাকে এখনও মোটিভেট করে, যেটি আপনি বললেন যে ওই মোমেন্টামটাকে রেখে কন্টিনিউয়াস ডেভেলপ করবার যে চিন্তা এবং একটা পারপাস খোঁজার চেষ্টা, এটা আমাকে মনে হয় হেল্প করেছে। যে এবং আমি এখনও এই কাজটা করছি যে কিভাবে আপনার হোয়াট নেক্সট, এবং এটা করে আমি চাই যে কিছু একটা করে যেতে চাই, একটু হলেও যেন মানে এই পৃথিবীতে আমার এই বাংলাদেশে বা কোনো একটা জায়গায় ইম্প্যাক্ট থাকে। এটা একটা এমন না যে আমি শেষ, মানে সব শেষ, এটি আমি চাই না। এক্সেলেন্ট। তাহলে নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইট লুকস লাইক আগামী 20 বছর পরে? আমি যদি বলি যে শফিকুল আলম চোখ বন্ধ করে যে নেক্সট 20 ইয়ার্স, লেটস সে 2045 সালে নিজেকে কোথায় দেখতে পান? এখানে আমি একটা এক্সাম্পল দিব। আমাদের প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান স্যার, উনি যখন রহমান হক তৈরি করেন, এখন কেপিএমজি রহমান হক বলেন, ক্যান ইউ থিঙ্ক যে একটা সিএ ফার্ম যেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ব্যারিস্টারি ফার্মের মতো, তো সিএ ফার্ম মানে ইট ইজ সার্ভিস এবং খুব নিশ, সবার লাগে না, সেই জায়গায় কর্পোরেট গভর্নেন্স আনা এবং এখানে পার্টনাররা ঢোকেন, পার্টনার রিটায়ারমেন্টে যান, রিটায়ারমেন্ট বেনিফিট পান, লাইকে মানে গভর্নমেন্ট অর্গানাইজেশনও যেটা সম্ভব না সেটা কিন্তু রহমান হক বা কেপিএমজি রহমান হকে হচ্ছে। তার মানে প্রত্যেক পার্টনারদের রিটায়ারমেন্ট এজ আছে লেটস সে 65, প্রত্যেকে 65 হলে রিটায়ার করে দিতে হচ্ছে, নতুনদেরকে তৈরি হচ্ছে। কিন্তু যে ফাউন্ডার আমাদের সাইফুর রহমান স্যার, হ্যাঁ, তো ওনার যে RRH রহমান হক, হ্যাঁ, ওনারা তো আসলে কিছু একটা করে গেছেন। উনি সাইফুর রহমান স্যার মারা গেছেন, উনি সাকসেসফুল ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, বাংলাদেশের ওয়ান অফ দ্য, বা আমাদের আবুল কাশেম স্যার, আমি যে ফার্ম থেকে পাশ করে, এ কাশেম অ্যান্ড কোম্পানি, বাংলাদেশের হচ্ছে ওল্ডেস্ট ফার্ম, 1953 ফার্ম। আবুল কাশেম স্যার মারা গেছেন, হি ওয়াজ দ্য ফাউন্ডিং প্রেসিডেন্ট অফ ঢাকা চেম্বার, উনি সিএ ইনস্টিটিউটের প্রথম মেম্বার, মানে নাম্বার 1, এবং সাইফুর রহমান স্যারের উনি শিক্ষক ছিলেন। এখন ওনারা যেটা করে গেছেন, এটা যে চলছে, আমার মনে হয় 20 ইয়ার্স ফ্রম নাও আমি যদি থাকি, হয়তো আমার বয়স তখন 65 হবে, যদি বেঁচে থাকি, তাহলে ডেফিনেটলি 65-এর পরে কিছু করব না, মানে অবসর জীবন করব, কিন্তু এইরকম একটা কিছু করতে যাই ইন টার্মস অফ আওয়ার সিএ ফার্ম। এখন তো 3জন পার্টনার, আমরা বলবো আওয়ার সিএ ফার্ম, যে আমাদের একটা রিটায়ারমেন্ট এজ থাকবে, একইভাবে কর্পোরেট গভর্নেন্স এস্টাবলিশ করব, চলতে থাকবে ফার্স্ট। আর আইটি ফার্ম যেটা, এটা চাই হচ্ছে একটা লিস্টেড কোম্পানি হোক, স্টক এক্সচেঞ্জে এটা ট্রেড হতে থাকুক, আমাকে শফিকুল আলমকে না চিনুক, বিশ্বলিউশনকে চিনুক, শফিকুল আলম থাকবে না, কিন্তু আমাদের সিএ ফার্ম, শফিকুল আলম কোম্পানি, বিশ্বলিউশন, পিএসসি, এগুলো মানুষ চিনুক। মানে শফিকুল আলমকে না চিনলেও চলবে, বরং যেন মানুষ খুঁজে যে কারা এর পিছনে উদ্যোক্তা ছিল, কে উদ্যোগ নিয়েছিল, এটা যেন খুঁজে পায়। আমি এটা আমার প্রত্যাশা 20 ইয়ার্স পরে, অ্যাট দ্য এজ অফ 65। এই বয়সে এসে উই আর অ্যাবাভ 45 at this time. What matters most লাইফের ক্ষেত্রে? People would say money, somebody would say power, position, somebody would say good health, happiness. আপনার কাছে কোনটা সবচেয়ে বেশি না ম্যাটার্স, যে না এটা ছাড়া অ্যাকচুয়ালি এখন 20 বছর আগে আপনার ভাবনা একরকম, আই এম শিওর ইট হ্যাজ চেঞ্জ, ইট হ্যাজ ইভলভড। রাইট নাও হোয়াট ম্যাটার্স মোস্ট আপনার কাছে, যে জীবনের মিনিং? কারণ এখানে যদি আমি বলি একদম জেনুইন কনভারসেশন, জেনুইন, এটাও আমি প্রবাবলি কাউকে বলিনি। আমার 2টো সন্তান, 2টো ছেলে, ছোট ছেলেটা অটিজম আছে ওর, হ্যাঁ। তো আমার ওয়াইফ বলে যে আমি একটু অধৈর্যশীল, অনেক সময় কথা বলতে যে একটু ফাস্ট কথা বলি, অনেক কিছু একত্রে করবার চেষ্টা করি, মাঝে মাঝে অনেক কাজ হয়তো কোয়ালিটি ভালো হয় না। ও বলে সারা পৃথিবীর মানুষের সাথে তোমার যে ইমপেশেন্স অথবা তোমার তাড়াহুড়ো, একটা জায়গায় এসে তুমি খুব কাম অ্যান্ড কোয়াইট, দ্যাট ইজ ইয়োর এল্ডার চাইল্ড। এবং তুমি যখন তোমার বাচ্চার সাথে কথা বলো, আমার কাছে মনে হচ্ছে ও অ্যাবসলিউটলি ডিভাইন, কারণ ও আজকে 11 বছর চলছে, বাট ও কিন্তু ওর বয়স কিন্তু ও যখন ডিটেক্ট হয়েছে 2-2.5 বছর, ওর মেন্টাল এজটা 2-2.5 বছর 3 বছর আছে।
ইফ ইউ ক্যান স্পেয়ার টাইম উইথ হিম, হুম ওর সাথে যখন সময় কাটাই কামল ভাই, হুম আমার কাছে মনে হয় আমার বয়সও 2.5 বছর। হুম সো 2.5 বছর, 3 বছর বা 5 বছর বা ইভেন 10 বছরের একটা বাচ্চার কতটা ডিভাইন হতে পারে, কতটা পারফেক্ট হতে পারে, আমার কাছে মনে হয়েছে সব কিছুর পরে হুম হ্যাপিনেস উইথ ইউর ফ্যামিলি রাখা, এবং ফ্যামিলির ভিতরেও তো ধরেন অনেক কমপ্লেক্সি কাজ করে, এটাকে বাইরে এসে যদি ডিভাইন আলটিমেটলি পবিত্র মানে হুম একদম শিশুর মতো হওয়া যায়, এই জায়গাটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে আনন্দ লাগে আমার কাছে ওর সাথে সময় কাটানো। আমার ছেলে ইহান আলম, ওর সঙ্গে যখন আমি সময় কাটাই, এটা আমি পাবলিকলি কখনোই কাউকে বলি না বা কোনো ফেসবুক পেজে, লিঙ্কডিনে কোথাও দেই না, ইটস ভেরি মাচ পার্সোনাল, বাট আমার মনে হয় যে এটা আমাকে সবচেয়ে আনন্দ দেয়। এবং ওকে দেখে মনে হয় যে আসলে যদি শিশুদের মতো মন তৈরি করতে পারি, তাহলে টিচিং করি, আইটি ব্যবসা করি, সিএ প্র্যাকটিস করি, যদি মন থেকে মানে সরল হওয়া যায় এবং খুব বেশি ইনোসেন্ট থাকা যায়, তাহলে বোধহয় আলটিমেটলি রেজাল্ট যাই হোক মানসিক শান্তি পাওয়া যায়। মানসিক শান্তি ছাড়া কোনো অ্যাচিভমেন্ট, আমি যদি 100 কোটি টাকার মালিক হই আর যদি বাসায় যে মানে ভালো না লাগে, যদি ফ্যামিলি লাইফ ভালো না থাকে, আপনার মা, ভাই, ওয়াইফ, ছেলে মেয়ে এদের সাথে দূরত্ব তৈরি হয়, তাহলে আলটিমেটলি মনে হয় কোনো অ্যাচিভমেন্টই আর অ্যাচিভমেন্ট থাকবে না। ওইটা তখন হচ্ছে আপনার গৌণ হয়ে যাবে, মুখ্য হচ্ছে আপনার মেন্টাল পিচ আমার মনে হয়। আর কি করেন আপনি এছাড়া মেন্টালি আপনার মানে নিজেকে এনার্জাইজ করার জন্য? জি, রিডিং। আমি বলি আপনাকে, ইন্টারেস্টিং হচ্ছে যে আমি কোভিডের সময় আমার ছেলের সাথে পড়তাম, মানে আমার বড় ছেলে, ওর সাথে মানে রাতে যখন একটু কোভিডে তো লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, আমি তখন থেকে হিসাব করেছি 2020 থেকে এই পর্যন্ত আমি 300 বই পড়েছি নতুন করে, যেটা অনেক পুরনো পড়া ছিল, আগে পড়া ছিল। সো আমার কাছে মনে হয় নাম্বারটা খুব কম না। এই বাচ্চার সাথে মেশা এবং বই পড়া, এই দুই জায়গায় আমি দেখি যত স্ট্রেস, এই যখন আইটি কোম্পানি করছি, ব্যবসা করছি, একটা ব্যবসা চালানো, আপনি যখন 50 জন লোককে ডিল করবেন, আপনি তো হঠাৎ করে কর্পোরেট হতে পারছেন না, বিকজ আপনি স্টার্ট আপ। তো এখানে আপনি অনেক অপ্রাপ্তি থাকবে, ফেলিয়ার থাকবে, কারোর হয়তো ওয়েবসাইট করবার জন্য গিয়েছি, উনি হয়তো ফ্রাস্ট্রেট হয়ে একটু খারাপ ব্যবহার করেছে, ভাই আপনি কি, আপনার লোক কাজ পারে না। অথবা আপনি মনে করেন যে গভর্নমেন্ট টেন্ডারে পার্টিসিপেট করছি, এখনও 4টা প্রজেক্টের L1 L2 হয়ে বসে আছি, হয়তো মানে 4টাও হবে না। সো ওই দিন কিন্তু ভয়াবহ রকম ফ্রাস্ট্রেশন থাকে ফাইন্যান্সিয়ালি। যখন এখন ঈদের সময় আসছে, আপনি দেখেন এক সময় হচ্ছে যে বড় বোনাস নিয়ে বেরোতাম, এখন আমার মনে হয় সিএ ফার্ম এবং হচ্ছে বিসলিউশন নিয়ে 100 পিপলের স্যালারি, বোনাস, এটাকে আপনাকে ইভেন টিচার যারা আছে সবাইকে এটাকে শেষ করে যদি কিছু থাকে রেস্ট অফ আপনি বাসায় নেবেন। সো এই স্ট্রেস থাকে, ওই স্ট্রেসে আমার মনে হয় যে ওই যে বললাম ফ্যামিলি প্লাস পড়া, যখন বই পড়ি তখন এগুলো কিছুই মাথা থাকে না। দিনটা আপনি কিভাবে শুরু করেন? এখন দিন শুরু করি হচ্ছে, আমি গত বছরে হজে গিয়েছিলাম, ছোটোবেলা থেকে নামাজ পড়ার অভ্যেসটা ছিল। এখন আমি যেটা ফার্স্ট করি সেটা হচ্ছে যে ফজর নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, পড়ে হয়তো ম্যাক্সিমাম দিন ফজর পড়েই হাঁটতে যাই রমনাতে। আর এখন হচ্ছে যে কখনো কখনো একটু খারাপ লাগলে ঘুম দিয়ে উঠে 8টার দিকে আবার যাই, তো হাঁটি, হেঁটে হচ্ছে প্রথমেই হচ্ছে সিএ ফার্মে যাই, তারপরে বিসলিউশনের টিমের সাথে বসি। আর সন্ধ্যায় প্রায়শই দিনই আমার হচ্ছে যে প্রেয়ারগুলো থাকে, প্রেয়ার থাকে, ফ্যামিলির সময় থাকে। সন্ধ্যায় ফিরে আমি মোস্টলি হচ্ছে যে সপ্তাহে 3-4টা জুম অনলাইনে ক্লাস নিই, বিভিন্ন প্রাইভেট, পাবলিক বা আমার ট্রেনিং ইনস্টিটিউটে 4-5টা ক্লাস নিই। বাট ওটা কিন্তু জাস্ট আমার ফ্যামিলির সাথে থেকেই, ধরেন ফ্যামিলির সাথে আছি, বাসায় বসে ক্লাস করছি, আমি একটা রুমে একটু লক করে 1 ঘন্টা ক্লাস নিই, আবার ফ্যামিলির সাথে। আচ্ছা, আপনার সফলতার পিছনে কোনটা বেশি কাজ করে মনে হয়? ইজ ইট আপনার মাইন্ডসেট, গো গেট ইট ডান, হাঙ্গার, পিছনের ফেলিওর, নাকি আপনার সন্তান যেটা আপনি বললেন? কোনটা সবচেয়ে বেশি আপনার ইম্প্যাক্ট তৈরি করে? আপনার যে না এত কিছুর পরেও আপনি অফিসে যাচ্ছেন, রাইট, বিজনেস সামাল দিচ্ছেন, নতুন প্রজেক্ট নিচ্ছেন, নতুন কিছু করার ইনিশিয়েটিভ নিচ্ছেন, লট অফ আই নো। প্রথম হচ্ছে আমার ক্ষুধা, যেটা হাঙ্গার বললেন। সেকেন্ড হচ্ছে আমার কাছে মনে হয় যে অলমাইটি আমাকে কিছু রেসপন্সিবিলিটি দিয়েছেন, যেমন আমার বাবা চলে গেছেন, মা আমার জন্য রেসপন্সিবিলিটি এবং সবচাইতে একটা জায়গায়, এবং আমি যেহেতু ফ্যামিলিতে কন্ট্রিবিউটিং মেম্বার, অলওয়েজ ফ্যামিলি, যেহেতু আমি মানে সেকেন্ড হওয়ার পরেও মানে আমার বড় ভাই আছে, বাট স্টিল রেসপন্সিবিলিটিভাবে একটু আগিয়েছিলাম। প্লাস আমার কোর ফ্যামিলি, অর্থাৎ আমার ওয়াইফ, বাচ্চারা, আমার কাছে মনে হয় যে
ওদের কাছে অলমাইটি হয়তো আমাকে রেসপন্সিবল করেছে, লিডার করেছে, মানে সব জায়গায় তো ফ্যামিলি লিডারশিপ, তো ওদেরকে আরও কীভাবে বেটার রাখা যায়, ওরা যাতে ফিল প্রাউড করে, মানে আমাকে নিয়ে একটু ভালো বোধ করে যে না উনি কাজ করছে। শুধু তো পয়সা বা টাকা একটা জায়গায় না, অ্যাচিভমেন্টও লাগে। আমার কাছে মনে হয় যে ওদের এই ব্যাপারটা যে কাজ করে, ধরেন আমার একটা সাকসেস, একটা অ্যাচিভমেন্ট ফিরে যখন জাস্ট এই আপনি যেটা বলছিলেন, মজার ব্যাপার হচ্ছে যে জাস্ট এই প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড যেদিন পেলাম, ওই দিন সারাদিনই আমার অফিসে অনেকে আসছে, বিভিন্ন প্রেসের লোক আসছে, কথা বলেছি, অনেক কিছু করেছে। বাট অ্যাট দ্য এন্ড অফ ডে রাতে যেটা হচ্ছে, আমি আমার বাচ্চা বড় ভাইকে বলেছিলাম, বড় ভাই একটু যেতে পারেনি, বাচ্চারা ওয়াইফ সহ আমরা যে ডিনার করলাম এবং ওখানে প্রায় 2 ঘন্টা সময় কাটালাম। আমার কাছে মনে হচ্ছে যে ওদের যে চেহারা যে একটা যে মানে রিফ্লেকশন, যে আমার প্রাপ্তি তাদের ভালো লাগা, গ্লো, এইটা প্লাস নিজের অ্যাচিভমেন্টের ক্ষুধা। আমি মানি সেন্ট্রিক একটু কম বোধ হয়, এই ক্ষুধা এবং অন্যের ক্লোজ, একদম ক্লোজ, আমার ওয়াইফ, আমার বাচ্চাদের মুখে আমার অ্যাচিভমেন্টের মানে ওদের চেহারা যে রিফ্লেকশন গ্লো, এটি আমাকে মনে হয় মোটিভেট করে টু অ্যাচিভ মোর। অ্যামেজিং। আরেকটু সামনে যাই, যদি অনুমতি দেন। শিওর। আমাদের প্রত্যেকের জীবনে শেষ হবে। আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম 2013 সালে। ওখানকার বক্তা এই প্রশ্নটি করেছিলেন, যেটি আপনাকে বুক করছি, যে বিকজ ইট হ্যাজ অ্যাকচুয়ালি চেঞ্জ মাই লাইফ অ্যান্ড ইম্প্যাক্টেড মেনি ওয়েজ। ধরুন আপনার বয়স 80 বছর, ইউ আর সেলিব্রেটিং ইউর বার্থডে, আপনার সন্তানরা আপনার সম্পর্কে কী বলবে? অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম, তার মানে আপনি ইউ আর ফাস্ট ফরওয়ার্ডিং নাও at the age of 80, you are celebrating your 80th birthday, almost work accomplishment, তখন আর ম্যাটার করে না অ্যাকচুয়ালি। What do you see? You're celebrating your 80th birthday. Where are you? আপনি খুবই মানে একটা ইন্টারেস্টিং জায়গায় এসছেন। 2004-এ সিমিলারলি আপনি যে ট্রেনিংয়ের কথা বললেন, আমি আইডিএসির যে আগের এমডি ছিল আরিফ ভাই, উনি আমার খুব ক্লোজ, উনি একটা বই নিয়ে আমাদের একটা ট্রেনিং সেশন করেছিলেন, সেটা হচ্ছিল 7 হ্যাবিটস। 7 হ্যাবিটসের সেকেন্ড যে হ্যাবিটটা বলছিলেন যে বিগিন উইথ দ্য এন্ড অফ ইন মাইন্ড, এরকম নাম, বিগিন ইন দ্য এন্ড অফ মাইন্ড। তো উনি উদাহরণ দিচ্ছিলেন যে একটা আইসিএমের অডিটোরিয়ামে আমাদের সবাইকে বলছিলেন যে সবাই চোখ বন্ধ করেন, আপনি ধরে নেন যে আপনি এখন মৃত, মারা গেছেন, সো আপনি কবরে আছেন, আপনি কথা বলতে পারছেন না, কিন্তু আপনার সম্পর্কে কে কি বলছে শুনতে পাচ্ছেন। তখন আপনি আসলে কি শুনলে ভালো লাগবে? আপনার এই সিমিলার কোশ্চেনটা আজকে এত বছর পর, ঠিক 20 ইয়ার্স পরে সিমিলার একটা সিনারিওতে আপনি এনেছেন। এই জায়গাটা আমার অনেক ভয় করে, বুঝছেন কামরুল ভাই? মানে কেন ভয় করে? কাজ তো অনেক করছে, অনেক কাজ করছি, এর ভিতর যে কত ভুল করছে আমি জানি না। ধরেন আজকে কাজ করতে যে কারোর সঙ্গে হয়তো একটু প্রফেশনাল রাইভালরি তৈরি হয়েছে, অথবা আমার কাজে আমি রাইট মনে করছি, বাট অন্যের কোনো ক্ষতি হচ্ছে কিনা, এটি মাঝে মাঝে খুব ভয় লাগে। বাট আমি আপনাকে একটু মানে একটু দায়িত্ব নিয়ে বা একটু ভিতর থেকে বলি, কনফিডেন্স নিয়ে বলি, আমার জ্ঞানত, অর্থাৎ আমি যখন মানে আমার কনশাস মাইন্ডে এমন কিছু করবার চেষ্টা করি না যেটি অন্যের ক্ষতি করবে, কিন্তু তারপরও ভয় লাগে যদি এমন কিছু করেও থাকি যেটি অন্যেরকে ভালো করছে না। এটি একটা কারণ, আলটিমেটলি তো ওই জায়গায় তো আপনার কিছু করার সুযোগ থাকে না, এক্সপ্লেইন। এখন ধরেন আপনার সঙ্গে আমি একটা প্রফেশনাল ডিলিংয়ে ভুল করলাম, আমি বেঁচে আছি, আপনাকে এসে বলতে পারলাম যে কামরুল ভাই আমি তো ভুল করে ফেলেছি এটা, বাট তখন যদি আমি না থাকি, আপনার মনে কষ্টটা থেকে যায়, তখন কিন্তু আমি কিভাবে এটাকে রিকভার করবো, এই ভয়টা কাজ করে, এই ভয়টা কাজ করে। এবং আমার কাছে মনে হয় যে এখনো অনেক সুযোগ আছে এই জায়গাটাতে নিজেকে কারেকশন করবার। আমি জানি না আমার পিয়ন, আমার সাপোর্ট স্টাফ, আমার ড্রাইভার আমাকে কি, আমার কোনো আচরণে কি আসলে তাদের মনে কষ্ট আছে কিনা, বা কারণ ওরাও ইম্পর্টেন্ট, ফ্যামিলি তো বটেই, বাট একদম ক্লোজ সারাউন্ডিং। আমার যে পিয়নটা আজকে 10 বছর কাজ করে, আমার ড্রাইভার 8 বছর আমার সাথে কাজ করে, হয়তো আমৃত্যুই থাকবে বলে আশা করি। সো অ্যাট দ্য এন্ড অফ ডে কবে কোন একটা হিট অফ দ্য মোমেন্ট বা একটা খারাপ সময় যখন আমি একটু মেন্টালি একটু আপসেট ছিলাম বা একটু অপ্রাপ্তি ছিল বা একটু টেম্পার্ড ছিলাম, তখন কি বলে ফেলছিলাম আই নেভার নো। সো এই জন্য আমি অলমাইটির কাছে অলওয়েজ এই জায়গাটাতে আমি মানে খুব করি, কারণ আমি তো প্রত্যেকের কাছে যে এটা বলতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হয় যেন এটা আবার এটা একটা ইন্টারেস্টিং, রিলিজিয়াসলি বলে যদি আমি আপনার কোনো ক্ষতি করে থাকি, আপনার মনে কষ্ট দিয়ে থাকি, অলমাইটি আল্লাহর সাথে যত আপনি কাজ করছেন সেটি আপনি তার কাছে 1-to-1 মাপ নিতে পারবেন, বাট এটা একটা এত টেকনিক্যাল ইস্যু যে আপনার সাথেই আমাকে নিতে হবে। সো এই জায়গাটা আমার খুব ভয় লাগে, বাট আমি বিশ্বাস করি স্টিল
যে আমি যেহেতু মানে পারতপক্ষে নিজে বুঝে কোনো ক্ষতি করছি না, কারোর সাথে খারাপ ব্যবহার করলেও বা প্রফেশনাল যদি কোনো কিছু হয়ে থাকে চেষ্টা করে তার সাথে আমি এটাকে একটু কমফোর্ট জোনে আনবার জন্য। বাট আমি চাই যে আজকে যারা দেখছে, ডেফিনেটলি আমার ক্লোজ অনেকেই দেখছে, আমি সবার কাছেই বলছি যে অ্যাট দ্য এন্ড অফ 80 যখন আমি থাকবো তখন যেন মানে আমার কিছু করার থাকবে না, কিন্তু সবাই যেন বলে যে না হি ইজ ফ্যান্টাস্টিক পারসন, প্রফেশনালি সাকসেস হয়েছে কি হয়নি বড় কথা না, গুড হিউম্যান বিং, এই পৃথিবীতে এসেছিল, ভালো কাজ করেছে, এবং এই যখন চলে যাবে তখন আমরা তার জন্য দোয়া করব, তার সাথে থাকবো, তার ওয়েল উইশার থাকবো, এটা আমি প্রত্যাশা। ইফ ইউ ফাস্ট ফরওয়ার্ড অ্যান্ড ইমাজিন যে আপনি ইউ আর রাইট নাও ইমাজিনিং ইন দ্য মেন্টাল স্টেট, রাইট? পার্কে আমি ইদানিং একজনের সাথে হাঁটি, 70 years old, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, নট ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, ইজ ভেরি হেলদি। ইভেন গতকালও আমি তার সাথে 1 ঘন্টা হেঁটেছি in the early morning. I became tired. He did not. And he's doing nothing actually. At the age of 70, he's keeping his health fit. My point is, at the age of 80, what advice you want to give to younger Shafiq right now? অর্থাৎ আপনি 80 বছরের older Shafiqul Alam, now giving advice to 45-year-old younger Shafiq. আমার কাছে মনে হয় আমি অবভিয়াসলি প্রথম হচ্ছে হেলথ, মেন্টাল হেলথ, ফ্যামিলির সাথে রিলেশনশিপ, এবং অবভিয়াসলি যতটা বাইরে এক্সপোজের থেকে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যদি আরও সুযোগ থাকতো, বা যদি আপনি বলতেন যে 80 ইয়ার্সের শফিক অথবা 45 ইয়ার্সের শফিক যদি 15 ইয়ার্সের শফিককে অ্যাডভাইস করতো, তাহলে বলতো যে ভিতর থেকে আরো একটু স্ট্রং, আর একটু বেসিকটা ফাউন্ডেশনটা স্ট্রং করবা, যেটা অনেক ক্ষেত্রে এখন হয়ে ওঠে না। এখন কিন্তু প্রতিদিন এত বেশি মানে কাজে এনগেজ থাকে, ওই ভিতর থেকে মনে হয় যদি 15 বছরে আল্লাহ তাআলা সুযোগ দিত, যদি কোনো চান্স থাকতো, তাহলে আরেকটু ওই চাইনিজ বাম্বর মতো ভিতর থেকে আরেকটু স্ট্রেংথ নিয়ে ওঠা যেত কিনা, এটা মনে হয়। আর ডেফিনেটলি হেলথ, এখন তো মাঝে মাঝে ফিল করি আমি মাঝে মাঝে অসুস্থ হয়ে যাই, আমার কাছে মনে হয় যে এখনও সুযোগ আছে, স্টিল এটা মনে হয় নাম্বার 1 এরিয়া থাকা উচিত যে ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ ঠিক থাকে।